এভাবে কয়েক দিনের মধ্যেই আকাশ সুস্থ হয়ে যায়। আকাশ সুস্থ হয়ে ওনাদেরকে বিদায় দিয়ে সে ঢাকায় চলে আসে। এদিকে ঢাকায় সবাই ভাবছে আকাশ নামের কোনো অস্তিত্ব তাদের কাছে নেই, আকাশকে ওরা মেরে ফেলেছে। কিন্তু সেই আকাশ যে আবার ফিরে এসেছে এটা কারোর জানা নেই, এটা সবারই অজানা। সবাই এখন আকাশ মরে গেছে ভেবে আনন্দ শুরু করে দিয়েছে। আকাশ রাতে জার্নি করতে করতে ঢাকায় চলে আসলো। আর এদিকে নীলা মেয়েটা এই অল্প দিনের মধ্যে আকাশের উপর একটা মায়া কাজ করছিল। কেমন যেন সময় কাটতে চাচ্ছে না, কারণ এতদিন লোকটাকে অচেনা হওয়ার পরেও তাকে সেবা করে গেছে, তার মধ্যে একটা মায়া লেগে গেছে। নীলা কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। এদিকে আকাশ সকালবেলা বাস স্ট্যান্ডে নেমে একটা সিএনজি নিয়ে একটা গোডাউনের সামনে চলে আসলো। আর গোডাউনের সামনে সিএনজি থেকে নামার সময় কয়েকজন আকাশকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। কেউ আবার দৌড়ে আকাশের কাছে আসছে। আর আকাশ সিএনজিতে ভাড়া দিয়ে যথারীতি ওদের সামনে দাঁড়ালো। ওদের সামনে দাঁড়ানোর পরে সবাই একের পরে এক প্রশ্ন করতে লাগলো। ভাই, আপনি তো মারা গিয়েছেন, কিন্তু কিভাবে আবার বেঁচে আসলেন? সমস্ত নিউজ চ্যানেল আপনাকে নিয়ে নিউজ করেছে, সবাই আপনাকে মৃত ঘোষণা করেছে। আপনার ডেড বডি নাকি ওরা ছিন্ন ভিন্ন অবস্থায় পেয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি আবারও ফিরে এসেছি। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে ফিরে আসার পরে সেই বেঈমানগুলোর মুখ আবারও সামনে দেখতে হবে আমার। আমি কখনো ভাবতেও পারিনি যে আমার সঙ্গে এভাবে বেঈমানি করতে পারে। আমার খুব কাছের একটা মানুষকে ওরা খুন করেছে। ও বন্ধু ছিল না, ও আমার ভাইয়ের মতো ছিল। ভাই, যারা আপনার সঙ্গে বেঈমানি করেছে তাদেরকে আপনি ছাড়বেন না, আমরাও ছাড়বো না। তবে আমরা আপনার পাশে ছিলাম, সবসময় পাশে আছি। আপনি নাই দেখে সবার অবস্থা কেমন হয়েছে একবার দেখতেই তো পারছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি সবার কি অবস্থা হয়েছে। আমাদের দিন আবারও ফিরে আসবে। ওই গ্যাংস্টার খুব তাড়াতাড়ি শেষ হবে। ওই গ্যাংস্টার সালমানকে যদি আমি নিজের হাতে খুন না করতে পারি তাহলে আমি কখনোই শান্ত হব না। ভাই, ওই গ্যাংস্টার এখন পুরো আন্ডারওয়ার্ল্ডকে দখল করে নিয়েছে। ওই সালমান এবং সাথে আরিফ হাওলদারও, সেও তার সঙ্গে হাত মিলিয়েছে। ওরা দুজন মিলেই এখন পুরো আন্ডারওয়ার্ল্ড চালাচ্ছে। আকাশ সবার সঙ্গে কথা বলতে লাগলো। আর সবার সঙ্গে কথা বলতে বলতে আকাশ ভিতরে চলে আসলো। ভিতরে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে জুবাইর তার সামনে এসে একটা ল্যাপটপ নিয়ে এগিয়ে দিল। ল্যাপটপটা ওপেন করার পরে আকাশ সকল কিছু বুঝতে পারলো। এতদিনে কি হয়েছে আর কে কে তার সঙ্গে বেইমানি করেছে এগুলোর লিস্ট আগে থেকেই জুবাইর সংগ্রহ করে রেখেছে। ওরা নিজেরাই প্রাণ নিয়ে পালিয়ে এসেছে। মূলত আকাশ বলেছিল ওদেরকে চলে যাওয়ার জন্য, আর আকাশের চোরাচুরিতে ওরা আকাশকে ফেলেই সেখান থেকে ফিরে এসেছে। আকাশ এভাবেই সবার সঙ্গে সময় কাটাতে শুরু করলো। আর এভাবে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলো না। বিকালবেলা আকাশ একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো সবাইকে নিয়ে। উদ্দেশ্য এখন কমিশনারের সঙ্গে দেখা করবে, আর সেজন্য কমিশনারের বাসায় যাচ্ছে। প্রায় 15 মিনিট গাড়ি চলার পরে গাড়িটা কমিশনারের বাসার সামনে চলে আসলো। আকাশ সবাইকে নিয়ে নেমে পড়লো। আর আকাশ নেমে পড়ার পরে ওর গেট দিয়ে প্রবেশ করলো সমস্ত পুলিশ গার্ডস। সবাই মিলে আকাশকে সালাম দিতে লাগলো। আর সবাই অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু কারোর কোনো ক্ষমতা ছিল না আকাশের সামনে এসে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য। আকাশ সরাসরি কমিশনারের বাসার ভিতরে প্রবেশ করলো। একমাত্র আকাশেরই অধিকার রয়েছে এভাবে কোনো বাসার ভিতরে অনুমতি না নিয়ে প্রবেশ করার জন্য। আর আকাশকে অনুমতি না দিলেও আকাশ এমনিতেই ভিতরে প্রবেশ করবে, এটা কমিশনার খুব ভালোভাবে জানে। সে দেখতে পারল কমিশনার বেশ কজন পুলিশ অফিসারের সঙ্গে মিটিং করছেন। আর আকাশকে সবাই দেখে হাঁ করে তাকিয়ে রইলেন।
আকাশকে দেখে হাঁ করে তাকিয়ে থাকারও কারণ আছে, কারণ ওরা নিজেরাই প্রমাণ করেছে যে আকাশ মারা গেছে, তার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, আর সেগুলো সংগ্রহ করে একটা জায়গায় দাফন করা হয়েছে। আর তখন আকাশ বসে পড়ল। আকাশ বসে পড়ার পরে তখন বলতে শুরু করলো, কি ব্যাপার? আমাকে এভাবে দেখে আপনারা মনে হয় খুবই অবাক হচ্ছেন। অবাক হওয়ার কোনো কিছুই নেই। আপনারাই তো বলেছিলেন আমি নাকি মারা গিয়েছি, আমাকে আপনারা দাফন করে ফেলেছেন, তাও আবার আমার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এবং আপনারা খুব কষ্ট করে সংগ্রহ করেন সেগুলো, আর তারপর দাফন করেছেন আপনারা। এত ভালো নিউজ কিভাবে করতে পারলেন? আপনাদের কাছে তো সাংবাদিকরাও ফেল মারবে। আপনাদের কারণে পুরো সাংবাদিকদের ভাত উঠে যাবে। আমার তো এখনো মাথায় আসছে না তুমি কি করে বেঁচে থাকতে পারো। আমার সামনে সেদিন তোমাকে গুলি করা হয়েছিল, আর আমি নিজের চোখে দেখেছি তোমাকে মাটিতে লুটিয়ে পড়তে। তুমি তো মারা গিয়েছো, তাও কি করে? আমার তো কোনো কিছুই মাথায় আসছে না। কমিশনার সাহেব, আপনাকে আমি এতটা বিশ্বাস করতাম, এতটা শ্রদ্ধা করতাম, যেটা আসলে বলার মতো নয়। কিন্তু আপনি যে ওই সালমান এবং আরিফ হাওলাদারের সঙ্গে হাত মিলিয়ে আমার এত বড় সর্বনাশ করে দিবেন, এটা সত্যি ভাবনার বাইরে ছিল। আপনি এতদিন আমারটা খেয়ে আমার পরে ওদের হয়ে কাজ করেছেন, ওদেরকে সমস্ত তথ্য দিয়েছেন। বিষয়টা অন্যরকম হয়ে গেল না? এটা ছাড়া আমার কাছে কোনো কিছুই করার ছিল না। ওরা আমার পুরো পরিবারকে জিম্মি করছিল, আর আমার পরিবার যেখানে জিম্মি হয়ে রয়েছিল সেখানে আমি কি করতে পারতাম? আমার কাছে এটা ছাড়া কোনো কিছুই করার ছিল না। চাইলেও সেদিন তোমাকে আমি বাঁচাতে পারতাম না। মিথ্যা কথা। আপনার পরিবার সেদিন জিম্মি ছিল না, আপনার পুরো পরিবার সেদিন লন্ডনে ছিল। এই হলো তার প্রমাণ। আমার কাছে সমস্ত রিপোর্ট এসেছে, আর হোটেল ম্যানেজার আমাকে রিপোর্ট পাঠিয়েছে। আপনি কি মনে করেছেন আমার কোনো ক্ষমতা নেই? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই? হ্যাঁ, আমি এখান থেকে বসে পুরো দেশটাকে কন্ট্রোল করি, এবং ভবিষ্যতেও করব। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ আরও 10 দেশে আমার রাজত্ব রয়েছে। এগুলো আমি নিজে অর্জন করেছি, আর এগুলো ক্ষমতা পাওয়ার জন্যই তো আপনারা এরকমটা করেছেন। সেদিন আমার একটু ভুল ছিল, কোনো কিছু ছাড়াই আপনাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলাম। ঠিক একই রকমভাবে আমার খুব কাছের মানুষগুলোই আমার সঙ্গে বেইমানি করেছে। সবাই টাকার গোলাম হয়ে গিয়েছিল সেদিন। মানছি যে আমি তোমার সঙ্গে সেদিন অনেক বেশি অন্যায় করেছি। আমি পুলিশ অফিসার হয়ে অনেক অন্যায় কাজ করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে আমি আর কখন এরকমটা করব না। এখন থেকে আমি তোমার হয়ে কাজ করব, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এখন তুমি আমাকে যে শাস্তি দেবে আমি সেটাই মাথা পেতে নেব, আমি কোনো অমত করব না। তুই ভাবলি কি করে আমি তোকে এখন আমার দলের হয়ে কাজ করাবো? তুই নিজে আমার লোকদেরকে টাকা দিয়েছিস, ওদেরকে কিনে নিয়েছিস, তারপর ওরা আমাকে গুলি করেছে, আবার দিকে পিস্তল তাক করেছিল। এটা কতটা আমার কলিজায় লেগেছে এটা তোকে বোঝাতে পারবো না, কারণ সবাইকে আমি এতটা ভালোবাসতাম, আর এতটা ভালোবাসার পরেও সবাই যে আমাকে এভাবে পিছন থেকে ছুরি মারবে, সত্যি এখনো ভাবলে গা শিউরে ওঠে। ওদের জন্য কি করিনি আমি? সব কিছুই করেছি। আর আমার বন্ধুর মতো ভাই, তাকে তোরা বাঁচতে দিলি না, মেরে ফেললি। তুই অনেকবার বেড়ে গিয়েছিস, আর সেই কারণেই আমরা তোর সঙ্গে এমনটা করেছি। এখন তুই যে ফিরে এসেছিস, এখন আবার তোকে মারবো। এখন তোকে অ্যারেস্ট করে তোর সব কিছু কেটে টুকরো টুকরো করে গঙ্গায় ভাসিয়ে দেব। এই কথাটা কমিশনারের পাশে থাকা একজন মহিলা বলার পরেই আকাশ আর কোনো কথা না বলে তার পিস্তল বের করে ওই অফিসারকে গুলি করলো। সবাই আকাশের দিকে বন্দুক তাক করলো, কিন্তু সবাই গুলি করার অপেক্ষায় আছে শুধুমাত্র কমিশনারের জন্যে। কমিশনার গুলি নামাতে বলল তার অফিসারদের। আকাশ এটা দেখে মুচকি হেসে দিল, আর আকাশ আবারও কমিশনারকে বলতে শুরু করলো, কমিশনার সাহেব, আমি খুব ভালো করে জানি যে সেদিন আপনার কোনো সমস্যা ছিল না। আপনি টাকার লোভে পড়ে আমার সঙ্গে এমন বেইমানি করেছেন। আপনি না করতে পারবেন না। আমি আপনাকে টাকা দেইনি, আপনাকে আমি কমিশনার বানিয়েছি শুধুমাত্র আমার কারণে। আপনি আজকে এই অবস্থানে এসেছেন, আর শেষে কিনা আমার সঙ্গেই বেইমানিটা করলেন। এটার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। আপনাকে মেরে ফেললে নিউজ কি বলবে জানেন? কোনো এক অজানা শত্রুর কারণে পুলিশ কমিশনার মারা গিয়েছে। আকাশ প্লিজ, তুমি আমার কথাটা শোনো, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। তুমি যেটা বলবে আমি সেটাই করব।
আমি তোমার পায়ে ধরছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। তুমি যেটা বলবে আমি সেটাই করব। তুমি যদি জানতে চাও যে সালমান এবং আরিফ আওলাদার এখন কোথায় আছে, আমি সেটা বলে দিতে পারি। ওরা এখন গাজীপুরের জঙ্গলে আছে, ওরা ওখান থেকেই ব্যবসা করছে। এখানে শুধুমাত্র সালমান ব্যবসা করছে, আর ব্যাংকক থাকে আরিফ আওলাদার। আরিফ আওলাদার ব্যাংকক থেকে সবকিছু লিডারশিপ দিয়ে যাচ্ছে, সকল টেন্ডার আরিফ আওলাদার সালমানকে দিচ্ছে, আর ওরা দুজন মিলে সব অপকর্ম চালিয়ে যাচ্ছে। প্রতিটা ভার্সিটিতে কলেজ ড্রাগসের ব্যবসা করছে আর মেয়ে পাচার করছে। ভয়ের কারণে সব কিছু বলে দিলে, কিন্তু এগুলো বলে কোনো লাভ হবে না। তোকে তো আমি মেরেই ফেলবো, তবে যতটুকু তথ্য দিয়েছিস সেটাই আমার জন্য যথেষ্ট। আর এমনিতেও তথ্য না দিলে আমি এমনিতেও জানতে পারতাম, কোনো সমস্যা হতো না। ঠিক আছে, টাটা, বাই বাই। তোর সঙ্গে অনেক কথা বলা হয়েছে। আমি প্রথম কাউকে এতটা সময় দিয়েছি। তোকে আমি অনেক যত্ন করে মারব। তোকে আমি সেই নিউজ সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী মারব, যেটা টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে রাখবো। এই বলে আকাশ কমিশনারের হাত কেটে ফেলল। তার হাত কেটে ফেলার পরে কমিশনার ছটফট করতে শুরু করে দিল। একের পর এক তার অঙ্গগুলো কেটে ফেলছে আকাশ। আর সাথে যারা ছিল সবাই আকাশের এসব কাণ্ড দেখে ভয় পেয়ে আছে, ভয়ে জর্জরিত অবস্থায় আছে। কেউ কোনো প্রকার কথা বলার সাহস করতে পারছে না। এমনকি জুবায়ের নিজেও অনেক ভয় পেয়ে গেছে। তার নিজেরও কোনো কিছু বলার নেই। আর যত পুলিশ অফিসার রয়েছে সবাই কাঠের মতো সেখানে দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে এক একজন মূর্তি হয়ে গেছে, কারো ভিতরে কোনো প্রাণ শক্তিটা নেই। আর আকাশ এভাবে টুকরো টুকরো করে ফেলার পরে আকাশের গা রক্ত দিয়ে ভেসে গেছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বের হলো সে। তারপর আকাশ চুপচাপ গাড়িতে উঠে পড়ল। আর আকাশ গাড়িতে উঠে পড়ার পরে তখন একজন পুলিশ অফিসারকে বলল এগুলো বিভিন্ন জায়গায় রেখে আসার জন্য। আকাশ ভালো করেই জানেন সে যেটা বলবে সেটাই পুলিশ অফিসাররা করতে বাধ্য থাকবে। আর বাকি অফিসাররা আকাশের কথা মতো সেটাই করলো। আর এদিকে আকাশ সরাসরি চলে আসলো গোডাউনে। গোডাউনে আসার পরে তখন আকাশ সবাইকে তার সামনে ডাকলো। সবাইকে তার সামনে ডাকার পরে আকাশ বলতে শুরু করলো, বর্তমানে আমার শতাধিক ছেলেরা রয়েছে, তবে আমার আরও সব কিছু বাড়াতে হবে। আমার প্রতিটা জেলায় একটা করে অফিস থাকবে, আর সেই অফিসের দায়িত্বে থাকবে একজন। আর প্রতিটা অফিসের স্টাফ থাকবে 30 জন করে। আর এই 30 জন ওই এলাকাটা কন্ট্রোল করে থাকবে। বুঝতে পেরেছিস? যাকে যেভাবে কাজ করাতে চাই সবাই আমার আন্ডারেই কাজ করবে। আর তাদের বেতন সমান সমান হয়ে যাবে। ওরা ওদের বেতন নিজে থেকেই জোগাড় করে নিতে পারবে। সবাইকে আমাকে চাঁদা দিতে হবে, তবে সেসব মানুষের কাছ থেকে চাঁদা নেবেই যারা এই সমাজের চোখে অবৈধ ব্যবসা করে খাচ্ছে। যেভাবে পারিস নিয়ে আসবেই। আর যারা কথা না শুনবে তাদেরকে সোজা উপরে পাঠিয়ে দেবে। আর পরবর্তী কাজ কি করা লাগবে সেটা আমিই তোকে বলে দেব। এখন যেখানে যত গুন্ডা আছে সবাইকে আমার এখানে দেখা করতে চাই। সবাইকে আমার লাগবে। এই কথা শোনার পরে যে যার মতো করে সেখান থেকে বেরিয়ে গেল। আর সবাই আকাশের কথা মতো লোকজন রেডি করতে শুরু করলো। সবাই আকাশ ফিরে এসেছে শুনে সবাই আকাশের সঙ্গে কাজ করতে চাচ্ছেন। আর এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। এই কয়েকদিনে আকাশের অনেক কিছুই মানুষ জেনে গেছেন। সবাই এখন আকাশের হয়ে কাজ করছে। মানুষের জন্য কোনো ক্ষতি না হয় সে ধরনের কাজ করেও যাচ্ছে। আর এভাবেই কয়েকদিন পার হয়ে যাওয়ার পরে আকাশের মনে হলো সেই কক্সবাজারের কথা। সেই সমুদ্রের পাড়ে পড়েছিল আর সেখান থেকে নীলা তাকে উদ্ধার করেছিল। মহিলার সঙ্গে যেভাবেই হোক যোগাযোগ করতে হবে। সেখানে আকাশ জুবাইরকে পাঠিয়েছিল সম্পূর্ণ পরিবারকে, যে ওরা ঢাকায় নিয়ে আসে। জুবাইর আকাশের এই কথাগুলো শুনে সবকিছু ফেলে দিয়ে কক্সবাজার চলে গেছিল ফ্লাইটে। এটা আকাশের নিজস্ব ফ্লাইট। আর জুবাইর সেখানে গিয়ে দেখতে পারলো সেখানে তারা কেউ নেই, পুরো বাড়ি তালাবন্ধ করা রয়েছে। আর এটা দেখে জুবাইর আবারও ফিরে আসলো আকাশের কাছে। আকাশকে এগুলো বলার পরে আকাশ হতবাক হয়ে গেল। আকাশ মনে মনে ভাবছে, তাহলে কি ওরা আমার পরিচয় জেনে গেল, নাকি ওদেরকে কেউ অ্যাটাক করেছে? আমাকে সাহায্য করেছে এটা সবাই জেনে গিয়েছে, আর সে কারণেই ওদেরকে অ্যাটাক করেছে। আর এই ভয়ের কারণেই কি ওরা পালিয়ে গিয়েছে, নাকি এমনিতেই ওরা ওখান থেকে চলে গিয়েছে? কোনো কিছুই বুঝতে পারছি না। কেউ কোনো তথ্য দিতে পারছে না। এটা কোনো কথা হলো? ভাই, আমি এখানকার প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করেছি, আর ওরা বলল
ওরা একদিন রাতে সন্ধ্যের সময় নাকি ঢাকায় চলে আসে। আর এটা জেনেই ছিল ওরা, কিন্তু কি কারণে ঢাকায় আসেন ওরা কাউকে কোনো কিচ্ছুই বলেনি। বুঝতে পারছি না কেন। পুরো ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজে দেখ, ওদেরকে যেখানে পাবে সেখান থেকে নিয়ে আসবে। আমি ওদেরকে একদিনের মধ্যেই আমার সামনে দেখতে চাই। আমার কোনো কিছুই ভালো লাগছে না। যারা আমার এতটা উপকার করলো, আমাকে মৌমনস্য অবস্থায় হসপিটালে ভর্তি করলো, তাদের জন্য কোনো কিছু করতে পারবো না, এটা তো হতেই পারে না। ভাই, আপনি কি আসলেই তাদের জন্য কোনো কিছু করতে চান, নাকি আপনার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে? মানে উনি কি আমাদের ভাবি হয়ে গেছে? আমার তো মনে হচ্ছে সেটাই হয়েছে, কারণ আপনি তো কখনো এসবের প্রতি গুরুত্ব দিতেন না, কিন্তু ইদানিং আপনি গুরুত্ব দিচ্ছেন। আপনার মুখে প্রায় প্রায় শুনছি যে নীলা নামের একটা মেয়ের কথা। আপনি কি একাই বকবক করতে থাকেন? হ্যাঁ, তুই যেটা ভাবছিস সেটাই। আমি মেয়েটাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম রে, তাই ওদেরকে আমি এত করে খুঁজছি। জানি না মেয়েটা কোথায় আছে, কী করছে। আমার মনে হয় মেয়েটাও আমাকে পছন্দ করতো। আমারও কেমন যেন মায়া লেগে গেছিল, কিন্তু ওখানে তো আর থাকলে হবে না। আমার তো যে করেই হোক ঢাকায় আসতে হতো। আর ঢাকায় আসার পর এত ঝামেলার মধ্যে আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। ভাই, আরেকটা তো কথা হচ্ছে, আমাদের সকল লোকজন সেট করা হয়ে গেছে। প্রতিটা এলাকায় আমাদের একটা করে অফিস তৈরি হয়েছে, আর সেখানে আপনার কথা মতো 30 জন করে লোক রয়েছে। ছোট বড় সবাইকে আকাশ ইন্ডাস্ট্রির কথা বলেছে, আর সবাই রাজি হয়েছে দেওয়ার জন্য। আর কেউ কেউ আবার অলরেডি অ্যাডভান্স করে দিয়েছে। কিন্তু যারা বড় বড় লোক আছেন তারা অনেক সময় কথা বলতে চান না। তারা বলেছে আকাশ কোনো সময় ফিরে আসতে পারে না, তারা প্রমাণ চায়। তারপর আপনার কথা মতো ওদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছি। আকাশ জুবাইরের সঙ্গে কথা বলছিল, আর তখনই হঠাৎ করে রিফাত সেখানে চলে আসলো। রিফাত এখানে চলে আসার পরে তখন রিফাত হাঁপাতে হাঁপাতে আকাশকে বলতে শুরু করলো। ভাই, সর্বনাশ হয়ে গেছে। সালমানের লোকজন নির্মমভাবে মানুষকে হত্যা করছে, মানুষকে গুলি করছে। বিশেষ করে কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে পড়া ছাত্রদেরকে নির্বিচারে মারছে। এটা কোনো কথা হলো? ওরা নির্বিচারে কাউকে এভাবে মারতে পারে না। নিশ্চয়ই ওই ভার্সিটিতে কোনো কিছু হয়েছে, আর কেউ তাদের কাজে বাধা দিয়েছে, আর সেই কারণেই ওরা এই ভার্সিটিতে গিয়েছে। আসল কারণটা কি সেটা খুলে বল। ভাই, আমি সেটা জানতে পারিনি। এইমাত্র খবর পেলাম সেই ভার্সিটি থেকে আর একটা ভার্সিটিতে অলরেডি 5 জন মারা গিয়েছে। এই 5 জনের মধ্যে 3 জন মেয়ে ছিল আর 2 জন ছেলে, আর বাকিদেরকে ওরা একদম মাটিতে ফেলে পিটাচ্ছে। তাড়াতাড়ি করে গাড়িতে করে সেখানে যা, আর ভার্সিটিতে গিয়ে দেখ কি হচ্ছে। আর ওদেরকে যদি পাস তাহলে ধরে নিয়ে আসবি, কোনো কথা বলবি না, আর কোনো প্রশ্নও করবি না। কেউ যদি আসে সোজা সরিয়ে দিবি। যারা এভাবে নিয়ে ভিতরে ছাত্র ছাত্রীদেরকে মারছে ওদেরকে একটা কেউ ছাড়বি না। এই কথা শোনার পরে রিফাত এবং জুবাইর আরো কয়েকজন মিলে গাড়িতে উঠে পড়লো। আর গাড়িতে উঠে পড়ার পরে সোজা ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটিতে এসে দেখলো সালমানের লোকজন ইচ্ছে মতো করে পেটাচ্ছে, আর জুবাইর এবং রিফাত তাদের কথায় আকাশের লোকজন গিয়ে ওদেরকে পেটাতে শুরু করলো। সালমানের লোকজন আকাশের লোকেদের কাছে কোনোভাবে পারল না। তারা সবকটাকে ধরে নিয়ে আসলো আকাশের কাছে, আর ছাত্রছাত্রীদেরকে সাথে কথা বলে আসলো। আর যারা আহত হয়েছে তাদের সবাইকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের ডাক্তারকে বলে দেওয়া হয়েছে সকল খরচ আকাশ চৌধুরী বহন করবে। একথা শোনার পরে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায়, কারণ ওরা তো জানে আকাশ মারা গেছে। রিফাত হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলতে থাকে, সবার ঘৃণা হয়। রিফাত হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলতে থাকে সবার অবস্থা নিয়ে, আর এদিকে জুবাইর সবাইকে নিয়ে আকাশের কাছে চলে আসে। আকাশের কাছে চলে আসার পরে ওখান থেকে যে লিডার রাজু, সে আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশের সামনে দাঁড়ানোর পরে আকাশ বলতে লাগলো, তুই সালমানের সঙ্গে কাজ করিস, কোনো সমস্যা নেই, তোরা ব্যবসা করবি, ভালো কথা। কিন্তু এভাবে ভার্সিটিতে গিয়ে ছেলেদেরকে এভাবে মারছিস কেন? ওদের কি অন্যায়? আমার তো মনে হয় না যে ওরা কোনো অন্যায় করেছে। তোরা নিরীহভাবে ওদেরকে মারছিস। তুই কি মনে করেছিস আকাশকে মেরে ফেলেছিস, আর এখন আমরা পুরো ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে সব জায়গায় রাজত্ব করব? হ্যাঁ, আকাশকে মেরে ফেলা কি এতই সোজা? ভাই আমার, ক্ষমা করে দেন, আমার এখানে কোনো দোষ নেই। আসলে সালমান ভাই আমাদেরকে বলেছিল এই কাজ করার জন্য, আর আমরা টাকার জন্য এই কাজটা করেছি। মূলত কথা হয়েছিল কয়েকটা ছেলে মিলে
আপনার নাম বলেছিল, আর আপনার নাম বলে আমাদের প্রায় 1 লাখ টাকার হিরোইন জব্দ করেছিল। আর সেই ছেলেটার খোঁজ করতে আমরা ভার্সিটিতে গিয়ে এইসব তাণ্ডব করেছি, যেন ভয় সবাই বলে দেয় কোন ছেলেগুলো এসব করেছে। সামান্য এই কারণে তুই নির্বিচারে ওদেরকে মারছিস। তুই জানিস শুধুমাত্র তোদের জন্য কতজন এখন হাসপাতালের বেডে শুয়ে আছে? যারা বড়লোকের সন্তান আছে তারা তো খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবে, আর যারা একটু নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, যারা গ্রাম থেকে এখানে পড়াশোনা করতে আসে, তারা কেমন ভোগান্তিরায় পড়বে? তারা আর কি চিকিৎসার জন্য টাকা পাবে? তুই যদি ওদের জায়গায় থাকতি তখন কি করতি? মনের মধ্যে কি একটু মায়া কাজ করে না? একটু ভয় পাস না? ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে প্লিজ আর মারবেন না। আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনোই এসব খারাপ কাজ করব না। এসব থেকে আমি বেরিয়ে আসব। তোদেরকে ক্ষমা করে কোনো লাভ হবে না, কারণ তোরা বেঈমান, আর বেঈমানদেরকে কখনোই ক্ষমা করা উচিত না। আমি বেঈমানের খপ্পরে পড়ে অনেক বেশি শিক্ষা পেয়েছি, আর এটা নিয়ে মাথা ঘামাতে চাচ্ছি না। এখন মেরে ফেলাই উত্তম হবে। তোদের মতো কুলাঙ্গারের কোনো অধিকার নেই, আর তোরা বেঁচে থাকলে দেশের কোনো উন্নতি হবে না, এটা 100% ঠিক। এই কথা বলার পরে আকাশ তার পিস্তল বের করে সবাইকে গুলি করে দিল। সবাইকে গুলি করে দেওয়ার পরে সবাই সেখানেই ছটফট করতে করতে মারা গেল। তারপর আকাশ সাকিবকে বলল লাশগুলোকে দূরে কোথাও ফেলে দিয়ে আসার জন্য, কারণ এসব কুলাঙ্গার আসলেই দেশের কোনো উন্নতি বয়ে আনতে পারবে না। তখন হাসপাতাল থেকে রিফাত কল দিল। রিফাত কল দেওয়ার পরে বলতে লাগলো হাসপাতালের সবাই আকাশের সঙ্গে কথা বলতে চায়, তার সঙ্গে দেখা করতে চায়। আকাশও বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে, লোকজন নিয়ে আকাশ হাসপাতালে চলে আসলো। হাসপাতালে আসার পরে দেখতে পারলো এখানে প্রায় 12 জন শিক্ষার্থী আহত হয়ে ভর্তি হয়েছে, তার মধ্যে 4 জন মেয়ে রয়েছে। আকাশ একের পর এক ছেলেদের সঙ্গে কথা বলেই যাচ্ছে, আর সবাই একে একে আকাশের কাছে বিচার দিচ্ছে। কেউ কেউ আবার আকাশের হাত ধরে কান্না করছেন, যে কিভাবে বেড়েছে এগুলোর বর্ণনা দিচ্ছেন। আকাশ তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আর হঠাৎ করেই একটা চোখ পড়লো অন্য একটা পাশে একটা মেয়ে সেখানে চোখ বন্ধ করে শুয়ে আছে। মেয়েটাকে দেখেই আকাশ অবাক হয়ে গেল, কারণ এটা যে আর কেউ নয়, এটা যে নীলা। নীলা এই ভার্সিটিতে তাহলে ভর্তি হয়েছে। আকাশ তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসলো। আকাশ সেখান থেকে বেরিয়ে আসার পরে ডাক্তারের সঙ্গে কথা বলল। ডাক্তারের সঙ্গে কথা বলার পর ডাক্তার তখন বলতে লাগলো, এই যে নীলা নামের মেয়েটা, ওনার আসলে কয়েকটা জায়গায় ফুলে গেছে, কারণ হকি স্টিক দিয়ে অনেক জায়গায় আঘাত করা হয়েছিল, তো সেই জন্য হয়তো হাতের অনেক জায়গায় ব্যথা পেয়েছে। আমরা ট্রিটমেন্ট করে দিয়েছি, আশা করি উনি 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। তবে আল্লাহর অকিস কৃপায় হাতের হাড়গুলো ভেঙে যায়নি, এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর একটু হলে হাড়গুলো ভেঙে যেত। ডক্টর, বাকি সব শিক্ষার্থীদের খুব ভালোভাবে ট্রিটমেন্ট করবেন। যত টাকা লাগে আমাকে বলবেন, আমার লোক এসে পেমেন্ট করে দেবে। এমনকি আমি রিফাতকে বলে দিচ্ছি, রিফাত সব কিছু পেমেন্ট করে দেবে, বিল মিটিয়ে দেবে। আর আমি নীলাকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, এখন আপনি ব্যবস্থা করে দিন। আকাশ ভাই, আপনি এটা কি বলছেন? আপনার ডনেশনের কারণে এই হাসপাতালটা চলছে, তাহলে আমরা কিভাবে আপনার থেকে টাকা নিই? আর আপনি যে এখানে এসেছেন এটা অলরেডি সবাই জেনে গেছে, আর সবাই ওদেরকে খুব ভালো করে ট্রিটমেন্ট করেছেন। আপনি যে এখানে আছেন, আমরা ওদেরকে ভালো করে ট্রিটমেন্ট করব। আমরা প্রতিটা রোগীকে সমান চোখে দেখি। ধন্যবাদ ডক্টর সাহেব, তবে আমাকে নিয়ে এত মাতামাতি করতে হবে না। আমি আপনাদের মতো একটা সাধারণ মানুষ, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সাহায্য করে যাই। জানি না আমি মানুষের পাশে কতটুকু থাকতে পেরেছি, তবে চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য। আপনার মৃত্যুর কথা শুনে আমরা সবাই আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম আপনাকে হয়তো আমরা হারিয়ে ফেলেছি। ওই জানোয়ারগুলো তো আমাদের কখনো দেখবে না। ওই মানুষগুলো কিভাবে ব্যবহার করে আপনি খুব ভালো করেই জানেন। আপনি আছেন বলে এখনো মানুষগুলো শান্তিতে ঘুমাতে পারছে, নাহলে প্রতিটি রাত্রে চিন্তায়, ডাকাতি, বুম ব্লাস্টের মতো ঘটনা ঘটে। ডক্টর সাহেব, আমাকে এগুলো বলতে হবে না, আমি এগুলো খুব ভালো করেই জানি। আপনি নীলাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করুন, বুঝতে পেরেছেন? ওদেরকে খুব ভালোভাবে দেখবেন। আমি রিফাতের কাছ থেকে খবর নেব, আসার তো হয়তো সময় পাবো না।
একথা বলার পরে আকাশ কেবিন থেকে বেরিয়ে আসলো। আর কেবিন থেকে বেরিয়ে আসার পরে আকাশ নীলার পাশে বসে পড়ল। নীলা হঠাৎ করেই চোখ খুলে গেল। আকাশকে এভাবে দেখে অবাক হয়ে গেল। সে মনে মনে আকাশের খোঁজেই এই ভার্সিটিতে ভর্তি হয়েছে। তার মা বাবা সহ এখানে নিয়ে চলে এসেছে নীলা। এভাবে আকাশের দেখা পেয়ে যাবে এটা সত্যিই নীলা আশা করেনি। আর তখন আকাশ শান্ত গলায় নীলাকে বলতে লাগলো, কি ব্যাপার, এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মনে হয় আপনি কিছু বলবেন। থাক, এখন কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনি এখন অসুস্থ, আগে সুস্থ হন, তারপর বলবেন। ভাগ্যক্রমে আপনি খুব কম ব্যথা পেয়েছেন, তাই আপনাকে আমি এখনই নিয়ে যাচ্ছি। চলুন আমার সঙ্গে, বাকি কথা পরে হবে। কিন্তু আপনি এখানে হঠাৎ করে কি করেন? সবাই আপনাকে এত সম্মান করছে কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আপনি কি আসলেই সেই আকাশ চৌধুরী নাকি অন্য কেউ? আমার তো বিশ্বাস হচ্ছে না। এভাবে হা করে থাকার কোনো কিছুই নেই। আর আমি সেই আকাশ চৌধুরী যাকে আপনি সমুদ্রের পাড় থেকে তুলে নিয়ে এসে হসপিটালে চিকিৎসা করিয়েছেন। আপনার মা বাবার সহায়তায়, এমনকি আপনি সেবা করতে করতে কখন যে আমাকে পছন্দ করে ফেলেছেন সেটা আপনিও জানেন না। হয়েছে, এবার তো না হয় চলেন। আর কোনো প্রশ্ন নাই, সবার সামনে মান সম্মান খাবেন না। আমার সবাই তাকিয়ে আছে। এই কথা শোনার পরে নীলা কিছুটা হেসে দেয়, কারণ মান সম্মানের কথা বলছে তো, সেজন্যই নীলা হেসে দেয়। তারপর নীলাকে বের করা হলো নার্সদের সহায়তায়, আর নীলাকে গাড়িতে তোলা হলো। আকাশ গাড়ি ড্রাইভিং করতে লাগলো, বাকিরা সবাই অন্য গাড়িতে করে আসছে। আর গাড়িটা ড্রাইভিং করতে করতে আকাশ তার বাসার সামনে চলে আসলো। আর এখানে থাকতে দেখে নীলা তখন বলতে লাগলো, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আর আমি না একদিন বলেছি যে আমাকে আপনি করে বলার কোনো প্রয়োজন নেই। আমরা না খুব ভালো বন্ধু ছিলাম, তাহলে হঠাৎ করে এভাবে আপনি আপনি শুরু করলেন কেন? আমি না হয় সবার সামনে আপনি বলা শুরু করে দিয়েছি, কিন্তু তুমি যে এখন নিজেই আপনি করে কথা বলছো, এটার কোনো দোষ নেই। এখন কি বাসায় যাবে নাকি আমার এখানে রেস্ট নেবে? চিন্তা নেই, এই বাড়িটা অনেক বড়, তোমার গোটা কয়েক ফ্যামিলি এখানে থাকতে পারবে। আমি এখন বাসায় যাব। আমার মা বাবা আমার জন্য অপেক্ষা করছে। জানি না আমার জন্য কত চিন্তায় আছে ওরা। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। আমার সকল হিসাব নিকাশ বাকি আছে তোমার সঙ্গে। আমি যে বলেছিলাম ঢাকায় ফিরে আমার সঙ্গে যোগাযোগ করবে, তুমি তো আমার সঙ্গে যোগাযোগ করোনি। আমি তো শুধুমাত্র গরিব ঘরের মেয়ে। আমাকে কি আর তোমার মতো এত বড় মানুষ মনে রাখবে? আমিও বোকার মতো ওইখানে থেকে এই ঢাকায় এসে ঢাকায় মা বাবাকে কি বলবো বুঝতে পারছিলাম না, তাই এই ভার্সিটিতে ভর্তি হয়েছি। হাতে কিছু জমানো টাকা ছিল, আর সেগুলো দিয়েই এখানে ভর্তি হয়েছি। নীলা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। তোমার সঙ্গে আমার পরিচয় ছিল মাত্র 14 কি 15 দিন। এই 14-15 দিনে খুব কম সময়ের মধ্যে তোমার অনেক কাছাকাছি চলে গিয়েছিলাম। তুমি 24 ঘন্টা আমার খেয়াল রাখতে, আর আমিও তোমাকে ভালোবেসেছিলাম। তুমিও আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলে, এটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমাদের ভালোবাসা যদিও সত্যি, কিন্তু আসলে কোনো সাধারণ মানুষ নই আমি। তুমি যাকে ভালোবেসেছ, যাকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসছো, যার জন্য তুমি ওখান থেকে এখানে শিফট হয়েছ, সে আসলে কোনো সাধারণ মানুষ নয়। সে একজন মাফিয়া। আমি মাফিয়া কিং আকাশ চৌধুরী, পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। তুমি মাফিয়া কিং, কিন্তু তুমি তো মানুষের জন্য কাজ করছো। তুমি তো মানুষের কোনো ক্ষতি করছো না, তুমি তাদেরকেই তো ক্ষতি করছো যারা এই দেশের ক্ষতি করছে। তাই এই মানুষগুলোর ক্ষতি করছে কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে। আর তুমি তো এসবের প্রতিবাদ করছো। আমিও তো টিভি নিউজে আকাশ চৌধুরীর নাম শুনেছি, কিন্তু কখনো চোখে দেখা হয়নি। আজকে তোমাকে নতুন করে দেখলাম, আর আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আজীবন ভালোবেসে যাব। তোমার কোনো কিছু দেখেই আমি ভালোবাসিনি। আগেও যেমন ভালোবাসতাম, এখনো ঠিক তেমনই তোমাকে ভালোবাসি। আমি অচেনা একটা মানুষকে ভালোবেসেছিলাম, বিশ্বাস ছিল মানুষটা কখনো খারাপ হবে না, মানুষটা ভালোই হবে। আর এই বিশ্বাসের ওপর ভর করেই আমি এগিয়েছি। আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে নিয়েছে।
তুমি তো আর কোনো খারাপ কাজ করছো না, তাই না? তোমার টাকা পয়সা, নাম, খ্যাতি এসবের প্রতি কোনো লোভ নেই। আমার দরকার ভালো মানুষ, এবং যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি আগলে রাখতে পারবে। আমি নীলার কথা শুনে কোনো কথা বলতে পারছিলাম না। অন্য কোনো মেয়ে হলে হয়তো এটা করতো না। আসলে নীলা আমার আগের কোনো কিছুই জানতো না। এখন আমি এগুলো বলার পরেও নীলা আমাকে সেই আগের মতোই ভালোবাসে। আমার জন্য অনেক মেয়ে পাগল, তবে তারা ছিল শুধুমাত্র টাকা পয়সার, নাম, খ্যাতি এসবের জন্য পাগল ছিল। কিন্তু নীলাকে আমি পরীক্ষা করলাম। নীলার এসবের প্রতি কোনো লোভ নেই। নীলা শুধুমাত্র আমাকেই ভালোবাসে। আমি নীলাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আর নীলা তখন বলতে শুরু করলো, কি ব্যাপার, এত শক্ত একটা মানুষ তবুও তার চোখে জল? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এখানে কান্না করার কি আছে? প্লিজ কান্না করো না। তোমার কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। জানো, আমি যখন ভার্সিটিতে পড়তাম অনার্স 2য় বর্ষে, তখন আমার মা অনেক বলতো, তুই কি বিয়ে করবি না? তোর কি বউ আমি দেখে যেতে পারবো? আমার কি নাতি নাতনির মুখ দেখার ইচ্ছে নেই? হ্যাঁ, এসব মা বাবা দুজনেই অনেক বলতো। বাবা ছিল পুলিশ অফিসার, অনেক সৎ অফিসার ছিল, তার জন্য অনেক শত্রুও ছিল তার। আর অনেকেই বাবাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। আর বাবার কাজের সহায়তা করতে গিয়ে ওই স্থানগুলোকে মারতে গিয়ে হয়ে গেলাম খারাপ ছেলে বলে বাসা থেকে আমাকে বের করে দিয়েছিল। এসব করে দেখে মানুষের কোনো কিছু হলে এগিয়ে যেতাম, আর আমার নাম উঠে যায় সন্ত্রাসীর কাতারে। তখন অনেক রাগ হয়েছিল যে আমার নাম কি করে সন্ত্রাসীর আসবে। এটা নিয়ে রাগ অভিমান ছিল আমার বাবার উপরে। তারপর একদিন বাবা নিজেই আমাকে অ্যারেস্ট করলো। অনেক জেদের বশে গিয়েছিলাম, যাদের জন্য আমাকে জেল পর্যন্ত আসতে হয়েছে তাদেরকে আমি ছাড়ব না। আর মানুষের উপর এবং এই জেদের কারণেই আমাকে বানিয়ে দিয়েছে মাফিয়া। তবে একদিনকাল রাতে সবকিছু শেষ হয়ে যায়। আমার খুব কাছের মানুষগুলো আমার সঙ্গে বেইমানি করে। আর সেদিন ছিল সালমান এবং আমার মিটিং। ও এই দেশ ছেড়ে চলে যাবে, কথা দিয়েছিল, আর তাকে কোনো কিছু দেওয়ার কথা ছিল। এগুলো নিয়ে মোটামুটি মিটিংয়ে বসেছিলাম। তারপর বেইমানি করলো সবাই, আর আমার পুরো পরিবারকে মেরে ফেললো। আর আমাকেও গুলি করলো ওরা। আমার পুরো পরিবারকে আমার চোখের সামনে নিয়ে এসে তারপর মেরেছে। আমার কোনো কিছুই করার ছিল না, কারণ সবাই আমার হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছিল। সবাই বেইমানি করেছিল আমার সঙ্গে। আমি পুরো পরিবারকে নিজের চোখের সামনে শেষ হতে দেখেছি। আমার মা মারা যাওয়ার সময় একটা কথা বলেছিল। সেই কথাটা হলো, বাবা, তোর উন্নতিটা আমি দেখে যেতে পারলাম না। আমার বোনটাকে ওরা অত্যাচার করে মেরে ফেলেছে। বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম আমি, তো তাই অনেক আদর যত্নও ছিল। অনেক বলতো বিয়ে কর। আমি সবসময় বলতাম আগে মনের মতো মানুষ পাই তারপর বিয়ে করব। মায়ের সঙ্গে অনেক ফ্রি ছিলাম, কিন্তু সেই মনের মানুষ পেলে বিয়ে করতে পারেনি। কিন্তু দেখার মতো মানুষটা আর নেই। বাবা ছিল অনেক রাগে, তাই বাবার সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারতাম না। তাই মাই ছিল সব। আজকে মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের বেঁচে থাকলে হয়তো আজকে অনেক খুশি হতো। ছেলের হবু বউ বলে কথা, এজন্যই কান্না করছিলাম। প্লিজ মন খারাপ করো না, আমি তো আছি তোমার পাশে। আমি পাশে থাকলে তোমার আর কোনো কিছুই লাগবে না। ওনাদের জন্য তো এখন দোয়া ছাড়া আর কোনো কিছুই করতে পারবে না। ওনাদের জন্য শুধু আমরা দুজন দোয়া করতে পারি। হ্যাঁ চলো, অনেক সময় হয়ে গিয়েছে, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। আন্টি আঙ্কেল হয়তো তোমার জন্য অনেকক্ষণ ধরে পথ চেয়ে বসে আছে। তুমি যদি এমনভাবে মন খারাপ করে থাকো তাহলে কিন্তু আমি বাসায় যাব না। আমি এখন বাসায় যেতে চাই না। আমি মা বাবাকে ফোন করে দিচ্ছি, ওনারা চিন্তা করবে না। আর দয়া করে মা বাবা যেন এটা জানতে না পারে যে ভার্সিটিতে ঝামেলা হয়েছে। আরে আমি ঠিক আছি, তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত টেনশন করছো। তুমি বাসায় যাও, তুমি অসুস্থ, তুমি এটা ভুলে যেও না। ডক্টর কিন্তু তোমাকে ছুটি দিতে চাচ্ছিল না। আমি নিজে থেকেই তোমাকে ছুটি নিয়ে এসেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। ভুলে গেলে কিন্তু একদম চলবে না। আমি এখন বাসায় যাব না মানে যাব না। আমাকে জড়াজড়ি করে কোনো লাভ হবে না। আমি যেটা বলেছি সেটাই। আমাকে নিয়ে এখন অন্য কোথাও যেতে হবে। আপাতত খিদে পেয়েছে, খাবার খাবো। চলো চলো তাহলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে দুজন মিলে ভর পেটে খাওয়া দাওয়া করি।
আমারও খিদা পেয়েছে। আকাশ গাড়ি স্টার্ট দিল। গাড়ি স্টার্ট দেওয়ার পরে গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। সবাই সালাম দিতে লাগলো আর আকাশ নীলাকে নিয়ে যথারীতি ভিতরে চলে আসলো। ভিতরে এসে একটা জায়গায় বসে পড়লো। আকাশকে দেখে বাকিরা জায়গা ছেড়ে দিয়েছে। ওয়েটার আসলো, ওয়েটার এসে জিজ্ঞেস করলো কি খাবেন। তখন নীলা তার ইচ্ছে মতো করে অর্ডার দিল আর আকাশ বলেই দিয়েছে নীলার পছন্দ অনুযায়ী খাবার খাবে। একটু পরেই খাবার নিয়ে চলে আসলো। খাবার নিয়ে আসার পরে নীলা আকাশকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। আকাশ চুপচাপ খাচ্ছে আর মোবাইল টিপছে। আর এভাবে দুজন খাওয়া দাওয়া শেষ করার পরে রেস্টুরেন্ট থেকে বের হলো। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে আকাশ কথা বলতে বলতে নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সেও বাসায় চলে আসলো। এভাবেই পার হয়ে গেল অনেকগুলো দিন। আকাশও তার নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ওদিকে সালমানের ব্যবসা সম্পূর্ণই ধ্বংস করা হচ্ছে। আকাশের লোকেরা সমস্ত জায়গায় গোডাউন শহর সবকিছুই মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আকাশ একদিন রাতের বেলা নীলার সঙ্গে কথা বলছিল মোবাইল ফোনে আর হঠাৎ করে একজনের কাছ থেকে একটা ভিডিও ক্লিপ আসলো। ভিডিও ক্লিপটা ওপেন করার পরে আকাশ যেটা দেখতে পারলো এরা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার চট্টগ্রামের পুরো গোডাউন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল ওই শয়তানগুলো। আর এখানে প্রায় তার লোকেরা অনেকেই মারা গেছে। প্রায় 20 জনের মতো লোক মারা গেছে। আকাশের মাথা পুরো নষ্ট হয়ে গেছে। এগুলো দেখার পরে আর এগুলো ভিডিওগুলো একটা আইডি থেকে পাঠানো হয়েছে। আইডিটার সাথে সাথেই ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এটা ফেক আইডি ছিল। তার থেকে আকাশ কোনো তথ্য নিতে পারল না। এই লোকটা ছিল হয়তো সালমান বা আরিফ হাওলাদার, যে কোনো একজনের লোক। আকাশ তাড়াতাড়ি করে কল কেটে দেয়। আর এদিকে নীলা হঠাৎ করেই কল কেটে যাওয়ার ফলে নীলা অনেকটা টেনশনে পড়ে গেল। হঠাৎ করে আবার আকাশের কি হয়ে গেল? নীলা অনেক বেশি টেনশনে পড়ে গেছে। এদিকে আকাশ বাসা থেকে বেরিয়ে আসলো সোজা গোডাউনে। গোডাউনে আসার পরে সবাইকে বলল তাড়াতাড়ি করে রেডি হওয়ার জন্য আর 10 মিনিটের মধ্যে হেলিকপ্টার রেডি করার জন্য। 10 মিনিটের মধ্যে 2টা হেলিকপ্টার চলে আসলো আর 2টা হেলিকপ্টারে করে আকাশ এবং আকাশের যত লোকজন আছে সবাই মিলে সেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল আর বাকিরা গোডাউনে রয়ে গেছে। প্রায় 30 মিনিট পরে চট্টগ্রামে এসে পৌঁছলো। চট্টগ্রামে কিছু পাহাড়ি এলাকার মধ্যে এগুলো করা হয়েছে। চট্টগ্রামে তেমন কোনো পাহাড় নেই, তবে যেগুলো আছে সেগুলোর সাইডেই ছিল আকাশের গোডাউন। আকাশ গোডাউনের কাছে আসার পরে দেখতে পারলো লাশের উপর লাশ স্তূপ হয়ে পড়ে আছে। এগুলো দেখার পরে আজ নিজেকে ঠিক রাখতে পারলো না। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। সবাই আকাশকে অনেক বেশি সম্মান করত, বিশ্বাস করত, আর সেই আকাশের কারণেই এগুলো লোক মারা গেছে। হঠাৎ করে আকাশের মোবাইলে আরো একটা কল আসে। কলটা আকাশ রিসিভ করলো। ওপাশ থেকে নীলা বলতে লাগলো, আকাশ কোথায় তুমি? ওরা আমার মা বাবাকে সহ মেরে ফেলেছে। আমি এখন সিঁড়ির নিচে লুকিয়ে আছি। ওরা আমাকেও পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মুখোশ পরে কয়েকজন এসেছে আর বাকিরা বাহিরে দাঁড়িয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না। তুমি তাড়াতাড়ি এখানে আসো। নীলা, কি বলছো তুমি সব? তোমার মা বাবাকে মেরে ফেলেছে মানে? আর ওরা কারা? তুমি কি ওদেরকে চিনতে পেরেছো? তুমি চিন্তা করো না, আমি এখনই আসছি। তুমি যেখানে আছো সেখানে বসে থাকো প্লিজ। ছেড়ে দে শয়তান। তোদেরকে ধ্বংস করার জন্য আকাশ এখনই আসবে। তোরা আমার মা বাবাকে মেরে ফেলেছিস। আকাশের পুরো পরিবারকে শেষ করে ফেলেছিস। তোদের কোনো ক্ষমা নেই। তোরা খুব তাড়াতাড়ি মরবি। নীলা আকাশের সঙ্গে ফোনে কথা বলা অবস্থায় ওরা নীলাকে খুঁজে বের করে ফেললো আর ওরা নীলার হাত থেকে মোবাইলটা নিয়ে নীলাকে নিয়ে ওরা চলে গেল। এদিকে আকাশ কোনো কিছুই বুঝতে পারছে না সে কি করবে। এখান থেকে যেতে যেতে ওরা নীলাকে নিয়ে চলে যাবে, তাই গিয়েও কোনো লাভ হবে না আকাশের। এখন প্ল্যান মোতাবেক কাজ করতে হবে। আকাশের ভুল ছিল, ওদেরকে যদি তার সঙ্গ রেখে দিত তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না।
অন্তত পক্ষে নীলার মা বাবা এবং নীলাকে বাঁচাতে পারত। সালমান এবং আরিফের লোকেরা নীলাকে কখনোই মেরে ফেলবে না, এটা তো একমাত্র নিশ্চিত। কিন্তু নীলার ওপর কি অত্যাচার করতে পারে এটা আকাশ ভালো করেই বুঝতে পারছে। একমাত্র আকাশের জন্য নীলার আজ এই অবস্থা হয়েছে। আকাশ মাটিতে বসে পড়ল। মাটিতে বসে পড়ে সে মুখ দিয়ে কোনো কথা বলতে পারছে না, কেমন যেন স্তব্ধ হয়ে গেছে। তার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবীটা কেমন যেন কয়েক মিনিটের জন্য থেমে গেছে। তার আর কোনো কিছুই মনে আসছে না। এতদিন যেগুলো তিল তিল করে গড়ে এসেছিল সেগুলো এক নিমেষেই শেষ হয়ে গেল। আকাশ মনে মনে ভাবছে তাকে ভালোবাসার কারণেই নীলার এবং নীলার মা বাবার এই অবস্থা হয়েছে। যদি তার সঙ্গে নীলার কোনো সম্পর্ক না থাকতো তাহলে অন্তত পক্ষে নীলার মা বাবাকে বাঁচাতে পারত। কিন্তু মেয়েটা আকাশকে ভালোবেসে সবকিছু হারাতে হলো। আকাশ অনেকভাবে চেষ্টা করেছে সালমানের সঙ্গে যোগাযোগ করার জন্য। আকাশ সবাইকে বলে দিয়েছে নীলাকে নিয়ে যেন কোথাও নিয়ে না গিয়েছে। চারিদিকে খোঁজখবর লাগিয়ে দিয়েছে। আকাশ আবারও হেলিকপ্টারে করে চলে আসে ঢাকায়। ঢাকায় আসার পরে ঢাকায় সমস্ত রাস্তাঘাট চেকপোস্ট বসিয়ে দেয় আকাশের লোকজন। কিন্তু সারা রাত পার হয়ে যায়, কোনো কিছুই দেখতে পায় না। এয়ারপোর্টের সবচেয়ে বেশি সিকিউরিটি ছিল, কিন্তু এত সিকিউরিটির মধ্যেও কোনো কিছুই পেল না। ঢাকা থেকে ওরা বের হয়নি তাহলে? কিন্তু ঢাকায় এমন কোনো জায়গা নেই যে আকাশ সেটা জানে না। আকাশ সব জায়গায় প্রতিটি ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। দেশের আনাচে কানাচে যত লোক ছিল সব জায়গায় আকাশের লোকজন বলে দিয়েছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নীলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আকাশের মাথা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। এভাবেই পার হয়ে গেল 3 দিন। এই 3 দিন আকাশের খাওয়া দাওয়া কোনো কিছুই নেই, না খেতে খেতে মরার মতো অবস্থা। আর তখন রিফাত আকাশের জন্য খাবার নিয়ে আসলো। খাবার নিয়ে আসার পরে আকাশকে বলতে শুরু করলো, ভাই, এভাবে যদি আপনি খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দেন তাহলে আপনি কিভাবে বাঁচবেন? আপনি না বাঁচলে তো একা ওই শয়তানগুলোর হাত থেকে কোনোভাবেই উদ্ধার করতে পারবো না। আপনার প্রতিশোধও নিতে পারবেন না। ভাই, অন্তত পক্ষে আমাদের জন্য হলেও আপনাকে বাঁচতে হবে, ভাবির জন্য বাঁচতে হবে। আপনি প্লিজ খাবারগুলো খেয়ে নিন। না খেতে খেতে আপনার অবস্থা কেমন হয়ে গেছে, আপনি অসুস্থ হয়ে পড়েছেন। প্লিজ ভাই, আপনি খাবারের উপর অভিমান করবেন না। ভাই, আমাদের অবস্থাটাও একটু দেখেন। আপনি ছাড়া আমাদের কে আছে? আমরা তো অনাথ। ভাই, আপনি এভাবে ভেঙে পড়েছেন কেন? আমরা তো আপনার পাশে আছি। সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা একসঙ্গে বেঁচে থাকবো। তবে ভাই, ওদেরকে শাস্তি দেওয়ার জন্য হলেও আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি প্লিজ খাবারটা খেয়ে নিন। আপনি খাবার না খেলে আমরা কি করে খাবার খাই বলেন? আমাদের সবার অবস্থা এখন করুণ অবস্থা। হঠাৎ করে এমন ঝড় নেমে আসবে এটা কখনোই আশা করিনি। ওরা যে কোনোভাবে টাকা দিয়ে হলেও আমাদের সমস্ত কিছু লোকেশন তথ্য জানতে পেরে গেছে। আর নীলা ভাবিকে ওরা কিডন্যাপ করে কোথায় নিয়ে গেছে সেটা আমরা খোঁজ করার চেষ্টা করছি। আপনি চিন্তা করবেন না ভাই, আপনি খাবারটা খেয়ে নিন। রিফাত এবং সাকিবের চোরাচুরিতে আকাশ খাবার খেতে লাগলো। তবে খাবার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না তার। বাঁচার জন্য সে খাচ্ছে খাবার। খাওয়া শেষ করে আকাশ শুয়ে পড়ল। আকাশের প্রচণ্ড জ্বর এসেছে। এসব চিন্তা করতে করতে আকাশ অসুস্থ হয়ে গেছে। আকাশের এমন করুণ অবস্থা দেখে সাকিব আর মুখ বুজে সহ্য করতে পারল না। আকাশকে ওষুধ দিয়ে গেল, আর ডাক্তার এটাও বলে গেল, অতিরিক্ত টেনশনের কারণে আকাশ সাহেব এখন ডিপ্রেশনে পড়ে গেছেন। এভাবে চলতে থাকলে আকাশের মৃত্যু নিশ্চিত। এখন যে কন্ডিশনে আছে আকাশ ভাইয়ের যে এই অবস্থা হবে এটা সত্যি ভাবা যায় না। কারণ একজন শক্ত মানুষ এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবে এটা কিভাবে হতে পারে? আমরা তো সবসময় দেখে এসেছি আকাশ ভাইকে শক্ত মানের একজন মানুষ সামান্য কারণে এমন হাল ছেড়ে দিয়েছে কেন? সবাই মোটিভেশন দিয়ে সে আগের মতো করে তুলতে হবে, নাহলে আকাশ ভাইকে উঠিয়ে নিয়ে আসা অনেক কঠিন। আসলে ডাক্তার সাহেব, আকাশ ভাই নীলা ভাবিকে অনেক বেশি ভালোবাসে। আর এই পৃথিবীতে নীলা ভাবি ছাড়া তার আপন বলতে কেউ নেই। তার পুরো পরিবারকে তো ওই শয়তানগুলোও শেষ করে দিয়েছে। আর নীলা ভাবিকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে এই 3 দিন। এমন কোনো জায়গা নেই যে আমরা খুঁজে দেখিনি। প্রতিটি জায়গায় তন্ন তন্ন করে 2বার 3বার করে আমরা খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সব জায়গায় সোর্স লাগিয়েছি, প্রায় 5টা দেশের সোর্স লাগিয়েছি,
ব্যাংকক সহ সমস্ত জায়গায় খুঁজে চলেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমরা এই প্রথম ব্যর্থ হচ্ছি। কিছুক্ষণ পরে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে আকাশকে সবার সামনে নিয়ে আসা হলো। সবার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। সবাই আকাশকে সান্ত্বনা, ভরসা এবং আরো অনেক কথা বলতে লাগলো, হাসানোর চেষ্টা করলো। আর আকাশ তখন সবার উদ্দেশ্য করে হঠাৎ করেই বলে উঠল, আমার কোনো না কোনো জায়গায় ভুল হয়েছে, যার জন্যই ওরা এত কিছুর তথ্য নিয়ে যেতে পেরেছে। এগুলো আমার খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে। আর আমার এমন কোনো কিছু হয়ে যায়নি। আমাকে নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, তোরা তোদের কাজ কর। আমার মনে হয় ওরা বাংলাদেশই আছে, ওরা বাংলাদেশ ছেড়ে যায়নি। ভাই, আমাদের কোন জায়গায় ভুল আছে আমি সেটাই বুঝতে পারছি না। আমাদের মধ্যে যারা আছে সবাই আপনার প্রতিটা কাজ খুব নিখুঁতভাবে পালন করে থাকে। আপনি যেভাবে বলেন সেইভাবেই আমরা কাজ করি। আপনার কথা ছাড়া একটা কাজও আমরা বাড়তি করি না। তবুও আমাদের কাছে কি করে ভুল থাকতে পারে? অবশ্যই ভুল আছে আমার এখন মনে হচ্ছে। কারণ হলো, সেদিন ভার্সিটিতে তোরা গিয়েছিলি, আর ভার্সিটিতে যাওয়ার পরে রাজু নামের একটা ছেলেকে সহ আরও বেশ কয়েকজনকে এই গোডাউনের মধ্যে নিয়ে এসেছিলাম। আর আমি তখন কি করছিলাম? বসেছিলাম না? হ্যাঁ ভাই, আপনি তো সে সময় বসে বসে কফি খাচ্ছিলেন, আর আমরা তো তাদেরকে প্রায় 30 মিনিটের মতো ওই রুমটার মধ্যে আটকে রাখি আপনার জন্যই। আপনি তো পরে কফি শেষ করে তারপরে ওদের সঙ্গে কথা বলেছেন, আর তারপর ওদেরকে মেরে ফেলা হলো। এই 30 মিনিটেই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছিল, কারণ ওখানে একটা ল্যাপটপ রাখা ছিল। তোর মনে আছে? আমি আমার ল্যাপটপটা সেই রুমের মধ্যে রেখে দিয়েছিলাম, আর সেই ল্যাপটপের মধ্যেই সকল কাজ হয়ে গেছে। রাজু আগেই বুঝতে পেরেছিল যে তাকে মেরে ফেলা হবে, সেজন্য সে ওই ল্যাপটপ থেকে সমস্ত তথ্য হ্যাক করে এবং সালমানের কাছে পাঠিয়ে দেয়। তবে হ্যাক করাটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। আমি আমার ল্যাপটপের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম। ওরা কোনোভাবে আমার আগে থেকেই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছিল। আর যে খবর তার জন্য ওরা ভার্সিটিতে মারামারি করেছিল সেটা আমার মনে হয় ভুয়া। ওরা প্ল্যান করেই আমার গোডাউন পর্যন্ত এসেছিল। রাজু কোনো মাফিয়া নয়, সে বিভিন্ন মাফিয়াদের সাথে কাজ করে থাকে টাকার বিনিময়ে। তাকে সালমান হায়ার করে ব্যাংকক থেকে নিয়ে এসেছে, আমার যতদূর ধারণা। ভাই, আপনি কি বলছেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এটা কি করে সম্ভব? যদি রাজু টাকা নিয়ে তারপর এসব প্ল্যান মোতাবেক করে থাকে, তাহলে তো রাজু নিজেই জানতে পারতো যে তাকে মেরে ফেলা হবে, আর নিজের জীবন দিয়ে কেন এসে এটা করতে যাবে? আগে তো নিজের জীবন, এই কাজটার জন্য তাকে অনেক টাকা দেওয়া হয়েছে, এটা না হয় মানতে পারলাম, কিন্তু সেই যদি না থাকে তাহলে টাকাগুলো আসলে পাবে কে? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটারও একটা উত্তর আছে। তুই যে প্রশ্ন করেছিস যে সে যদি বেঁচে না থাকে তাহলে এত টাকাগুলো দিয়ে রাজু সে কি করবে যদি রাজু বেঁচে না থাকে? রাজু তো খুব ভালো করে জানতো যে তাকে ধরা পড়লে মেরে ফেলা হবে। আগে রাজুর ব্যাপারে ভালো করে জানতে হবে। রাজুর ডিটেলস আমার চাই। তাড়াতাড়ি নীলাকে খোঁজা বাদ দিয়ে আগে রাজুর ডিটেলস বের কর। আর রাজুর ডিটেলস বের করতে পারলেই নীলাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারবো। এই কথা শোনার পরে সবাই সেখান থেকে বেরিয়ে চলে গেল। আর এভাবেই পার হয়ে গেল আরও 2টা দিন। রিফাত রাজুর খুঁটিনাটি সবকিছু জানতে পেরে গেছে। আর বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কফি খাচ্ছিল। নীলার কথাই ভাবছিল আকাশ। জানে না নীলার এখন কি করছে, নাকি এখন ভালো আছে। আকাশের মনে এসব প্রশ্ন। আর আকাশ কফি শেষ করে সবার সামনে আসলো। সবার সামনে আসার পরে রিফাত তখন বলতে শুরু করলো, ভাই, এই রাজুর ব্যাপারে সমস্ত খুঁটিনাটি তথ্য সব জানতে পেরে গেছি। ওর বাড়ি সাতক্ষীরায়, আর ছোটবেলা থেকেই ও হ্যাকিংয়ের প্রতি অনেকটা ঝোঁক ছিল। আর সে কারণেই তার ছোটবেলা থেকেই অনেক টাকা পয়সা ইনকাম করার নেশা জেগে যায়। অনেক বেশি চান্স পায় সে, আর টাকা পয়সা পেতে বেশি লোকের থেকে অনেক অকারেন্স করে থাকে। বিভিন্ন মাফিয়াদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরিচয় হয়ে যায় তার। এভাবেই জয়েন করে। আর আন্ডারওয়ার্ল্ডে যত প্রিয়া রয়েছে, যে মাফিয়াদের আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক, পরে আপনার সঙ্গে বেইমানি করে। সালমান এবং আরিফ হাওলাদারের সঙ্গে হাত মিলিয়েছে, আর ওরাই রাজুকে হায়ার করেছে এই প্ল্যান অনুযায়ী। আর রাজুর মতো করে প্লাস্টিক সার্জারি করা ছেলেটাকে রাজু নিজেই পাঠিয়েছে। ও সব কিছু শিখিয়ে দিয়েছিল কি করতে হবে।
শুধুমাত্র একটা চিপ লাগিয়ে দিতে হবে, আর এই চিপ লাগানোর পর যে কেউ ওখান থেকে তার কাজ শুরু করে দেয়। আর এটাই ছিল ওদের একটা প্ল্যান, আর যে প্ল্যান ওরা সাকসেসফুল ভাবে করতে পারে। আমার মন বলছিল আমি কোনো জায়গায় ভুল করেছিলাম, আর সেই কারণেই আজকে আমার এই অবস্থা হয়েছে। ভুল করলে তার মাসুল দিতে হবে, কিন্তু এখন যে সালমান এবং আরিফ হাওলাদারের কতটা মাসুল দিতে হবে সেটা একমাত্র আমিই জানি। আমার ভুলের মাসুল তো আমি দিয়েছি, এখন তাদের ভুলের মাসুল খুব তাড়াতাড়ি দিতে হবে। আকাশ কথাটা শেষ না করতেই হঠাৎ করেই তার মোবাইলটা বেজে উঠল। আকাশ পরক্ষণেই তার ফোনটা রিসিভ করলো, আর ফোনটা রিসিভ করার পরে ওপাশ থেকে কেউ একজন আকাশকে বলতে শুরু করলো, কি রে, এত খোঁজাখুঁজির পরেও আমাকে তো খুঁজে পাসনি তুই? তোর এত ক্ষমতা, এত জায়গায় খুঁজেছিস, কিন্তু তুই ব্যর্থ হয়েছিস। বিদেশেও আমার ব্যাপারে খোঁজ খবর নিয়েছিস, বিদেশের মাফিয়ারা পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে আমাকে, কিন্তু শালার একটাও কোনো কাজের না, আমাকে খুঁজে পেলই না। তোর হবু বউ, কি আর বলবো, মেয়েটা এত তোর কথা বলতে পারে, আর ভালো লাগছে না। ভেবেছিলাম তোর সঙ্গে আরো কিছুদিন খেলাধুলা করব, কিন্তু তোর হবু বউয়ের যন্ত্রণার কারণে আর খেলতে ইচ্ছে করছে না। এখন ফাইনাল খেলাটা খেলতে ইচ্ছে করছে, তুই তাড়াতাড়ি চলে আয়। কোথায় আসতে হবে সেটা সেদিন না বুঝতে পারলেও এখন নিশ্চয়ই বুঝে গিয়েছিস কোথায় আসতে হবে। দেখ, তুই তার মা বাবাকে মেরেছিস, নীলার আর কোনো ক্ষতি করিস না। ওর মা বাবা তো তোর কোনো ক্ষতি করেনি, ওদেরকে তুই কেন মেরেছিস? তোর সঙ্গে শত্রুতা ছিল শুধুমাত্র আমার, তোর যা করার আমার সঙ্গে করতে তুই কেন তাদেরকে এর মধ্যে জড়িয়েছিস? এটা তোর সবচেয়ে বড় ভুল, আর এই ভুলের মাসুল তোকে দিতে হবে। তুই আবার কোনো কিছুই ছিঁড়তে পারবি না। আমি নিজেকে এমন জায়গায় তৈরি করে এনেছি, তোর ধরা ছোঁয়ার বাইরে আমি আছি। তুই চলে আয়, আর শোন, কোনো চালাকি করার চেষ্টা করবি না। তোর লোকজনকে নিয়ে আসবি না, তুই শুধু একা আসবি। আর যদি কাউকে নিয়ে আসিস তাহলে তো বুঝতেই পারছিস আমি তোকে কি করব। তার আগেই তোর হবু বউ এখানে আমার ছেলেদের হাতে ধর্ষণ হয়ে মারা যাবে। আর রাখ, আমার মা শুনলে তো হবে। আমার আজ পর্যন্ত কেউ একটা টিকিও ছুঁতে পারেনি, শুধুমাত্র তুই ছাড়া। কিন্তু তোকে আমি থামাতে পারলাম না, তুই শেষ পর্যন্ত আমার প্ল্যানটাকে ধরে ফেললি। বলতে হবে তুই অনেক বেশি জিনিয়াস। আরে আমি যদি জিনিয়াস না হতাম তাহলে কি আমি পুরো আন্ডারওয়ার্ল্ডের রাজত্ব করতে পারতাম? বিদেশি মাফিয়ারা আমার সাথে বন্ধুত্ব করার জন্য আগে থেকেই বসে থাকে, আর এগুলো শুধুমাত্র অর্জন করেছি আমার মাথার কারণে। আমার মাথার মধ্যে কোনো কিছু আছে বলেই কিন্তু আমি এতদূর আসতে পেরেছি। মনে আছে, তোরা আমার বাবাকে হত্যা করেছিস, আমার পুরো পরিবারকে ছাড়খাড় করে দিয়েছিস, আমার পরিবারের কাছে আমাকে খারাপ বানিয়েছিলি। তোর বাবা আমার ব্যাপারে রিপোর্ট করতে চেয়েছিল, আমার ব্যাপারে তদন্ত করতে চেয়েছিল, আর সেই কারণে তোর বাবা সহ তোর পুরো পরিবারকে শেষ করে দিয়েছি। কিন্তু শালা তোকে শেষ করতে পারলাম না, তবে তোকে এবার শেষ করব। তোর দিন খুব তাড়াতাড়ি ফুরিয়ে আসছে। কিরে শয়তানের বাচ্চা, তুই এখনো বেঁচে আছিস? কিন্তু তোর হুবহু তো আমার কাছে আসতেই যাচ্ছে না। তোর হবু বউ শুধু তোর কথা বলছে। চলে আয়, না হলে তো তোর বউ আবার অজ্ঞান হয়ে যাবে। আমি খুব ভালো করে জানতাম যে তোরা দুজনে একসঙ্গে থাকবে, আর তোরা দুজনে একসঙ্গে আছিস, সেটার কারণে আমার খুব ভালোই হয়েছে। আমি খুব তাড়াতাড়ি আসছি, আর একদম আমার নীলার দিকে চোখ দিবি না, চোখগুলো উপড়ে ফেলবো আমি। কি করবো বল? তোর হবু বউয়ের ফিগার এতটা সুন্দর যে আমার আর সহ্য হচ্ছে না। এটা করছে এক্ষুনি তোর হবু বউকে বিছানায় নিয়ে যায়, কিন্তু মেয়েটা আমাকে কাছে ঘেঁষতে দেয় না। এত মারলাম, এত কিছু করলাম, কিন্তু তবু এখন পর্যন্ত হার মানল না। এখন পর্যন্ত শুধু আকাশ আকাশ করছে। তুই নীলার গায়ে হাত দিয়ে অনেক বেশি ভুল করে ফেলেছিস। নীলাকে মেরে তুই নীলাকে অপবিত্র করে দিয়েছিস, আর এখন তোর রক্ত দিয়ে নীলাকে পবিত্র করব আমি, কুত্তার বাচ্চা। তুই একা আমাদের কোনো কিছুই করতে পারবি না, শুধু শুধু এমন বক বক করছিস। তাহলে চলে আয়, আমরা তো তোর জন্য অপেক্ষা করছি অনেকক্ষণ ধরে। তবে এটা বলতে হবে,
তুই অনেক জিনিস, যার কারণে তুই এত কিছু বের করতে পারলি। রাজু সম্পর্কে না হলে কারোর বাপের ক্ষমতা ছিল না এত নিখুঁত একটা প্ল্যান ধরে ফেলার জন্য। এই কথা বলার পরে আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে রিফাতকে সামনে রাখলো। রিফাতকে সামনে ঢাকার পরে রিফাতকে আকাশ বলতে শুরু করলো, আমি কোনো কথা শুনতে চাই না। আমার যত লোক আছে আনাচে কানাচে সবাইকে আমার 20 মিনিটের মধ্যে এখানে চাই, চোখের সামনে দেখতে চাই। যে যেখানে আছে সবাইকে খবর দিয়ে নিয়ে আয়, আমার উদ্ধার করতে যেতে হবে। আর আরিফ এবং সালমানের সঙ্গে আমার ফাইনাল খেলাটা খেলতে হবে। ভাই 20 মিনিট লাগবে না, আমি 15 মিনিটের মধ্যে সবাইকে আপনার সামনে হাজির করছি। একটা ফোন দিলে ওরা হেলিকপ্টার করে চলে আসবে আপনার সামনে। আকাশের সামনে থেকে রিফাত এবং সাকিব দুজনেই চলে গেল। আর প্রায় 15 মিনিট পরে সবাই এক এক করে হেলিকপ্টারে করে চলে আসলো। অনেকগুলো হেলিকপ্টার থেকে কমান্ডো স্টাইলে আকাশের সামনে লোকজন উপর থেকে নিচে নামছে, আর এগুলো আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এভাবেই 20 মিনিট বুঝিয়ে দেওয়ার হলো। সবাইকে প্ল্যান মোতাবেক কাজ করতে বলল আকাশ। তখন একটা গাড়িতে করে তারা একটা ব্যাগ নিয়ে যেতে শুরু করলো। ওদিকে সাকিব এবং রিফাত দুজনেই দুটো টিম নিয়ে আলাদা আলাদা করে গাড়ি দিয়ে আকাশকে অনুসরণ করতে করতে যেতে শুরু করলো। প্রায় 30 মিনিট জার্নি করার পরে সেই গাজীপুরের পুরনো জঙ্গলে এসে পৌঁছলো। কিন্তু সেখানে আকাশ কাউকেই দেখতে পারল না। হঠাৎ করেই আকাশের গাড়িটা থেমে যায় কোনো এক অজানা কারণে। গাড়িটা থেমে গেছে আর আকাশ গাড়ি থেকে নেমে দেখতে পারল সেখানে আঠা লাগানো আছে, আর সেই কারণেই গাড়ির টায়ারে লেগে গাড়িটা থেমে গেছে। মূলত এটাই তার প্রথম সিগন্যাল। আকাশ তার ব্যাগটা নিয়ে যথারীতি মাইক্রোফোনে বলে দিল সবাইকে চারিদিক থেকে দেখার জন্য। আকাশের সিগন্যাল পেয়ে সবাই প্রস্তুত হয়ে গেল, আর এদিকে আকাশ সামনের দিকে এগিয়ে যায়। আকাশের কানে মাইক্রোফোন আছে, এটা তেমন কারোরই নজরে পড়বে না, কারণ খুবই সূক্ষ্ম একটা মাইক্রোফোন। এটা আকাশ লন্ডন থেকে নিয়ে এসেছে। আকাশ ব্যাগটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো, আর সামনের দিকে আগানোর পরেই কয়েকজনকে দেখতে পারল এদিকেই আসছে। কয়েকটা ছেলে মিলে আকাশকে নিয়ে চোখ বেঁধে সেই পুরনো জমিদার বাড়ির ভিতরে নিয়ে গেল। জমিদার বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে আকাশের চোখ থেকে বাঁধন খুলে দেওয়া হলো। আকাশ সামনে তাকিয়ে দেখতে পারল নীলাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে চেয়ারের সাথে। নীলার গালের মধ্যে ছাপ পড়ে গেছে থাপ্পড়ের। নীলার ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। মেয়েটাকে আকাশ দেখে চোখগুলো ছলছল করছে আকাশের। নীলার এতটা করুণ অবস্থা, নীলার দু চোখ ভরে শুধু আকাশকেই দেখছে। আকাশকে দেখে নীলার মনে হচ্ছে তার যেন একটা প্রাণ ফিরে এসেছে। এতদিন যতটা কষ্ট হয়েছিল এখন তার চেয়ে বেশি ভালো লাগছে নীলার। নীলা তখন আকাশকে বলতে শুরু করলো, ওরা আমাকে অনেক মেরেছে, ওদেরকে এমন ভাবে মারবে ওদের যেন চিহ্ন পর্যন্ত কেউ না পায়। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখান থেকে নিয়ে যাও আকাশ, আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই। তুমি মরলে দুজনে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। সালমান, তুই এখনই নীলাকে ছেড়ে দে। আমি এসে গিয়েছি, আর তোর সঙ্গে আমার কথা হয়েছিল, আমি আসলেই তুই নীলাকে ছেড়ে দিবি। নীলাকে ছেড়ে দে, নীলার এখানে কোনো দোষ নেই। এটা আমি কি করে বলবো? আরিফের পছন্দ হয়েছে তোর নীলাকে। আরিফ চাচ্ছে 2-1 বিছানায় গরম করার পরে তারপর বাকিটা তোকে দিয়ে দেওয়া হবে। আরিফের ইচ্ছাটাও তো পূরণ করতে হবে, তাই না? এই কারণে তাকে এখন পর্যন্ত পবিত্র করে রাখা হয়েছে। তাও আবার তোর সামনে নীলার সব কিছু খুলে আমার বন্ধু এনজয় করবে। কুত্তার বাচ্চা, তুই আমাকে অনেক মেরেছিস আর আমার কোনো কিছু করতে পারবি না। আমার আকাশ এসে গেছে। আকাশ এর দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত তোদের আর কোনো নিস্তার নেই, তোরা সব কয়টায় মরবি। মেয়েটা এত কথা বলতে পারে এটা সত্যি আমাদের জানা ছিল না। সব সময় শুধু তোর কথা বলে, এতটা ভালোবাসে তোকে, কিন্তু কোনো উপায় নেই। এই মেয়েটাকে আমার তো লাগবেই, তা আবার তোর সামনে মেয়েটাকে ভোগ করব। তোর যত সমস্যা হয়েছিল সবকিছু আমার সঙ্গে। তুই ওর বাবা মাকে কেন হত্যা করতে গেলি? মেয়েটাকে এতিম বানিয়ে দিয়েছিস শুধুমাত্র আমার কারণে। ওনারা মারা গিয়েছে, আমার কতগুলো লোককে হত্যা করা হয়েছে। হত্যা করেছিস আমার কারণে। ভার্সিটিতে কত ছাত্র ছাত্রীদের হাত পা ভেঙে দিয়েছিস, আর একের পর এক অন্যায় করে গিয়েছিস ভার্সিটিতে। কলেজে তোরা ড্রাগসের ব্যবসা করতি,
সেগুলো আমি বন্ধ করেছি। রাতের আধারে নারী পাচার করতি, কিডন্যাপ করে ওদেরকে পাচার করে দিতি, এগুলো বন্ধ করেছি। আর এগুলোর জন্য জনগণ তোদেরকে কি শাস্তি দেবে সেটা আমি নিজেও বলতে পারছি না। তোদের যদি এই জনগণের কাছে ফেলে দেওয়া হয়, জনগণ তোদেরকে মারতে মারতে মেরে ফেলবে, আমার মারতে হবে না। আমার সব কিছু স্বাভাবিক চলছিল, কিন্তু সেখানে তুই এসে আমাকে পুরো নিঃস্ব করে দিয়েছিস। তোকে তো আমি মেরে ফেলেছিলাম, কিন্তু তোর তো কই মাছের প্রাণ। তোকে আবার এই নীলা তোকে বাঁচিয়ে নিল। তারপর তোর সঙ্গে পরিচয় হলো। এগুলো আমি জেনে গেছি সেদিন। যদি নীলা তোকে না পাঠাতো তাহলে অনেক ভালো হতো। এই মেয়েটা হচ্ছে সবচেয়ে বড় কালপিট, আর এই মেয়েটার জন্যই আমার এত বড় ক্ষতি হয়েছে। আমি আকাশকে মেরে ফেলেছিলাম শুধুমাত্র এর কারণে। আকাশ আবারও ফিরে এসেছে। বাঁচা মরার মালিক শুধুমাত্র আল্লাহর হাতে। তোর হাতে আবার মৃত্যু হবে এটা হয়তো আল্লাহ তাআলা লিখে রাখেননি। আর আল্লাহ তাআলা যেভাবে বলবেন মানুষের মৃত্যু সেভাবেই হবে। তোর মতো শয়তানের হাতে মৃত্যু কেন হবে আমার? তোদের কি অবস্থা হবে সেই চিন্তা কর। এখন আমার চিন্তা না করলেও চলবে। তখন আকাশকে কয়েকজন মারতে আসলো আর আকাশ ওদেরকে মারতে শুরু করলো। আর পেটের মধ্যে কয়েকটা ঘুষি দিতেই ওরা মাটিতে লুটিয়ে পড়লো। ওরা আর উঠে দাঁড়ানোর মতো সাহস পেল না। বাকিরা এটা দেখে ভয় পেয়ে গেছে, কারণ এখানে যে কয়টা আছে সবাই আকাশের হাতে কোনো না কোনোভাবে মার খেয়েছে। আর তখন আরিফ সবাইকে বলল মারার জন্য। আরিফ কথা বলার পরে সবাই আকাশকে মারতে আসলো, আর আকাশের সঙ্গে পারল না। আকাশ সবাইকে মারতে মারতে মাটিতে শুইয়ে দিয়েছে। তখন সালমান আকাশ আর নিচের মারামারি বন্ধ করে দিল, আর এই সুযোগে তারা আকাশকে ধরে ফেললো আর আকাশকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো। মারতে মারতে আকাশের মুখ দিয়ে রক্ত বের করে ফেলেছে সালমানের লোকেরা। তখনই আকাশ সবাইকে অ্যাটাক করতে বলল, আর অ্যাটাক করার কথা বলতেই চারিদিক থেকে পাখির মতো ঝাঁকে ঝাঁকে চারিদিক থেকে গুলি করতে লাগলো। এগুলো করতে করতে ওরা সামনে এগিয়ে আসলো। আর যেহেতু সালমানের লোকেরা বেশি প্রস্তুত ছিল না, তার কারণে সবাই মোটামুটি প্রথমেই মারা গেল। আর এই সুযোগে আকাশ নীলাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসলো, আর ড্রাইভারকে নিয়ে নীলাকে একটা হাসপাতালে পাঠিয়ে দিল নীলার ট্রিটমেন্টের জন্য। নীলা কোনো কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু আকাশের চোরাচুরিতে নীলা গেল। নীলার মনটা পড়ে আছে আকাশের কাছে। আজ ওদেরকে গুলি করছেন, আর প্রায় 20 মিনিট গোলাগুলি হওয়ার পরে সবাই সেখানে মারা গেল। আর সালমান আকাশের গুলিতেই মারা গেল। সালমান ছটফট করতে করতে আকাশের সামনে মারা গেল। আর তখন আরিফ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, আর আকাশ দৌড়ে আরিফকে ধরে ফেললো। আরিফকে ধরে ফেলে আরিফকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর তখন আরিফ বলতে লাগলো, আমি জানি আমি অনেক বেশি অন্যায় করে ফেলেছি। তো আমি তোর কাছে মাপ চাইছি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো সব আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব চাই না। সব কিছু তোর ছিল, তোরই থাকবে। আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই। আমাকে জীবন ভিক্ষে দে। তোর কোনো ক্ষমা নেই। তোকে ক্ষমা করলে এই মানুষজন আমাকে ক্ষমা করবে না। তুই অনেক পাপ করেছিস, কত মেয়ের সর্বনাশ করেছিস, সেটা হিসাবের বাইরে। তোর মৃত্যুই হলো একমাত্র শাস্তি। একথা বলার পরে আকাশ গুলি করে দিল। আকাশ গুলি করে দেওয়ার পরে ছটফট করতে করতে সেখানেই মারা গেল। কাটা মুরগির মতো করতে লাগলো আরিফ। আজকে থেকে সবকিছু স্বাধীন হয়ে গেল। আজকে থেকে কেউ আর দেশের মধ্যে অশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারবে না। সবাই খুশি। মানুষজনের সঙ্গে আকাশ কথা বলল, সবাইকে সান্ত্বনা দিল। আর এসব করতে করতে বেশ সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আকাশ হাসপাতালে আসলো। হাসপাতালে আসার পরে